আজ আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্ভুক্ত দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন থেকে জ্ঞানচক্ষু গল্পটি সম্পর্কে আলোচনা করব। জ্ঞানচক্ষু গল্পটি লিখেছেন আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবীর জন্ম 1909 সালে 8ই জানুয়ারি কলকাতায়। মৃত্যু 1995 13ই জুলাই। তার কয়েকটি বিখ্যাত উপন্যাসের নাম একটু জেনে নেব আমরা। তার কয়েকটি বিখ্যাত উপন্যাস হলো প্রথম প্রতিশ্রুতি, বকুলকথা, সুবর্ণলতা। এই তিনটি উপন্যাসকে একসঙ্গে ত্রয়ী উপন্যাস বলা হয়। প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্য আশাপূর্ণা দেবী জ্ঞানপীঠ পুরস্কার পান। এবার আমরা জ্ঞানচক্ষু গল্পের উৎস সম্পর্কে জানব। জ্ঞানচক্ষু গল্পটি আশাপূর্ণা দেবীর কুমকুম গল্পগ্রন্থ থেকে নেওয়া। আর বেশি কিছু বলছি না, আমরা পাঠের মধ্যে প্রবেশ করি। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। মার্বেল শব্দের অর্থ হলো পাথর বিশেষ। নতুন মেসোমশাই মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে, সেই তিনি নাকি বই লেখেন। আচ্ছা, দেদার শব্দের অর্থ হলো প্রচুর, ঘটাপটা শব্দের অর্থ হলো আড়ম্বর। সেই সব বই নাকি ছাপাও হয়। অনেক বই ছাপা হয়েছে মেশোর। তো তপনের চোখ মার্বেল হয়ে যায় কেন? তপনের চোখ মার্বেল হয়ে যায় এই কারণে যে তপনের নতুন মেসোমশাই একজন লেখক, আর তার বই নাকি ছাপাও হয়। এই কথা শুনেই তপনের চোখ মার্বেল হয়ে যায়। তার মানে তপনের নতুন মেসোমশাই একজন লেখক, সত্যিকার লেখক। জলজান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন। দেখা যায় তাই জানতো না। লেখকরা যে তপনের বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতো মানুষ, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। এখান থেকে একটা প্রশ্ন হয়, তপনের কোন বিষয়ে সন্দেহ ছিল? তখন বলতে হবে লেখকরা যে তপনের বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতো মানুষ, এই বিষয়ে সন্দেহ ছিল তপনের। কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। জ্ঞানচক্ষু শব্দ অর্থ কি? যে প্রকৃত জ্ঞানের উন্মেষ বা অন্তর্দৃষ্টি। তাহলে কাকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল? তপনের নতুন মেশোকে দেখে। আশ্চর্য, কোথাও কিছু উল্টাপাল্টা নেই, অন্য রকম নেই, একেবারে নিছক মানুষ। সেই ওদের মতোই দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসেই আরে ব্যাস, এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়ে দেন, চানের সময় চান করেন এবং ঘুমের সময় ঘুমান। তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এদেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান। কি বেড়াতে বেরোন সেজেগুজে। মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষেই এসেছে তপন, আর ছুটি আছে বলেই রয়ে গেছে। ওদিকে মেসোরও নাকি গরমের ছুটি চলছে, তাই মেসো শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদিন। তাহলে তপন কি উপলক্ষে তার মামার বাড়ি এসেছিল? বিয়ে উপলক্ষে। আর মেসো কেন শ্বশুর বাড়িতে এসেছে? মেসোরও নাকি গরমের ছুটি চলছে, তাই মেসো শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদিন। তাই অহরহই জলজান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের। আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন, লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনদের মতোই মানুষ। তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? মেসোমশাই কলেজের প্রফেসর, এখন ছুটি চলছে,
তাই সেই সুযোগে শ্বশুর বাড়িতেই রয়ে গেছেন কদিন। আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন। দিবানিদ্রা বলতে দুপুরের যে ঘুম, সেই ঘুমকে এখানে বোঝানো হয়েছে। ছোট মাসি সেই দিকে ধাবিত হয়। তপন অবশ্য না, আ, আ করে প্রবল আপত্তি তোলে। কিন্তু কে শোনে তার কথা? ততক্ষণে তো গল্প ছোট মেসোর হাতে চলেই গেছে। হইচই করে দিয়ে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে। তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়। পুলকিত শব্দের অর্থ হলো আনন্দিত হওয়া। তাহলে তপন মনে মনে পুলকিত হয় কেন? যে তপনের গল্পটি তার ছোট মাসি তার মেসোকে আহ, দিয়ে দিয়েছে বলে। মুখে আ আ করলেও হয়, কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেসোই বুঝবে। রত্নের মূল্য জহুরির কাছেই। এইখানে একটু দেখো যে রত্ন এবং জহুরি। রত্ন বলতে কি? রত্ন বলতে গহনা হতে পারে, অলংকার হতে পারে, হিরে, মানিক, মুক্ত ইত্যাদি জিনিসকে বোঝানো হয়। আর জহুরি কি? জহুরি হলো যারা রত্ন নিয়ে কারবার করে, যারা রত্ন নিয়ে গবেষণা করে তাদেরকে জহুরি বলা হয়। তাহলে এই গল্পটাই রত্ন কথাটি এলো কেন? এখানে রত্ন বলতে তপনের লেখা গল্পের কথা বলা হয়েছে। আর জহুরি বলতে তপনের নতুন মেশোকে বোঝানো হয়েছে। কারণ তপনের লেখার মূল্য কেউ যদি বুঝে থাকে, তাহলে তপনের নতুন মেশোই বুঝবে। কেননা তিনি একজন লেখক। একটু পরেই ছোট মেশো ডেকে পাঠান তপনকে এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন, তপন, তোমার গল্প তো দিব্যি হয়েছে। এর একটু কারেকশন করে ইয়ে করে দিলে ছাপতে দেওয়া চলে। তপন প্রথমটা ভাবে ঠাট্টা, কিন্তু যখন দেখে মেশোর মুখে করুণার ছাপ, তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। তাহলে বাপু, তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও। মাসি বলে, মেশোর উপযুক্ত কাজ হবে সেটা। তাহলে মেশোর উপযুক্ত কাজ হবে কোনটা? তপনের লেখা গল্পটি কারেকশন করে দিয়ে ছাপতে দেওয়া। মেশো তেমনি করুণার মূর্তিতে বলেন, তা দেওয়া যায়। আমি বলে সন্ধ্যা তারার সম্পাদক না করতে পারবে না। ঠিক আছে তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেব। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, আর সবাই তপনের গল্প শুনে হাসে। কিন্তু মেসো বলে, না না, আমি বলছি তপনের হাত আছে। এখানে হাত বলতে কি বোঝানো হয়েছে? এখানে হাত বলতে তপনের ভাষার দক্ষতা বা তপনের গল্প লেখার ক্ষমতা, তাকেই বোঝানো হয়েছে। চোখও আছে। নচেৎ এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজরানীর গল্প লেখে, নয়তো খুন, জখম, অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যাওয়া, এইসব মাল মশলা নিয়ে বসে। তপন যে সেই দিকে যায়নি, শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে। এটা খুবই ভালো ওর হবে। তাহলে তপন কি নিয়ে গল্প লিখেছিল? তপন তার ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতি সম্পর্কে গল্প লিখেছিল। তপন বিহল দৃষ্টিতে তাকায়। বিহল মানে কি? অবাক দৃষ্টি। অবাক দৃষ্টিতে। বিহল বলতে অবাক। তারপর ছুটি ফুরলে মেশো গল্পটি নিয়ে চলে গেলেন। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে। এই কথাটাই ভাবছে তপন রাত দিন। ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন, আর এখন বস্তা বস্তা পড়ছে। কাজেই গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই। শুধু এটাই জানা ছিল না, সেটা এমনই সহজ মানুষ লিখতে পারে। নতুন মেশোকে দেখে জানলো সেটা। তবে আর পাইকে তপনকে। দুপুরবেলা সবাই যখন নিথর নিথর, তখন তপন আস্তে একটি খাতা, হোম ট্যাক্সের খাতা আর কি, বিয়ে বাড়িতে যেটি মা না আনিয়ে ছাড়েননি, আর কলমটি নিয়ে তিনতলা সিঁড়িতে উঠে গেল। আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, এক আসনে বসে লিখেও ফেললো আস্ত একটা গল্প। তাহলে আমরা কি দেখতে পেলাম? যে দুপুরবেলা সবাই যখন নিথর নিথর, তখন একটা
হোম টাস্কের খাতা নিয়ে ৩ তলা সিঁড়িতে উঠে যায় এবং একটা গল্প লিখে ফেলে। লেখার পর যখন পড়ল, গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের। মাথার চুল খাড়া হয়ে উঠল। এ কি ব্যাপার? এই যে সত্যিই হুবহু গল্পের মতোই লাগছে। তার মানে সত্যিই একটা গল্প লিখে ফেলেছে তপন? তার মানে তপনকে এখন লেখক বলা চলে? হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন। আর দুধ দাঁড়িয়ে নিচে নেমে এসে ছোট মাসিকে বলে বসে, ছোট মাসি একটা গল্প লিখেছি। ছোট মাসি ওর চিরকালের বন্ধু। বয়সে বছর আষ্টেকের বড় হলেও সমবয়সী। কাজেই মামার বাড়ি এলে সবকিছুই ছোট মাসির কাছে। তাহলে তপনের চিরকালের বন্ধুকে তার ছোট মাসি, তার সঙ্গে বয়সের পার্থক্য কত? বছর আষ্টেকের। তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোট মাসিকে সর্বাগ্রে দিয়ে বসে। তবে বিয়ে হয়ে ছোট মাসি যেন একটু মুরব্বি মুরব্বি হয়ে গেছে। তাই গল্পটা সবটা না পড়েই একটু চোখ বুলিয়েই বেশ পিঠ চাপড়ানো সুরে বলে, ওমা, এ তো বেশ লিখেছিস রে, কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো? ছোট মাসি, ভালো হবে না বলছি। আরে বাবা, খেপছিস কেন? জিজ্ঞেস করছি বই তো নয়, রোজ তোর মেসোমশাইকে দেখাই। কেন রোজ বলতে? থাম বা একটু বস, যে তোর মেসোমশাইকে দেখাই। কিন্তু গেলেন তো গেলেনই যে। কোথায় গল্পের সেই আটসাট ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি, যার জন্য হাঁ করে আছে তপন। তপন মামার বাড়ি থেকে আহ, চলে এসেও এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী। আর উঠতে বসতে ঠাট্টা করছে, তোর হবে। হ্যাঁ বাবা, তোর হবে। তাহলে তপনের বাড়িতে কি নাম হয়ে গেছে? কবি, সাহিত্যিক, কথাশিল্পী, এইটা বলতে হবে। তবু এইসব ঠাট্টা তামাশার মধ্যেই তপন আরো ২-৩টে গল্প লিখে ফেলেছে। ছুটি ফুরিয়ে এসেছে, হোম টাস্ক হয়ে ওঠেনি, তবু লিখছে, লুকিয়ে লিখছে, যেন নেশাই পেয়েছে। তাহলে কাকে কোন নেশায় পেয়েছে? তপনকে গল্প লেখার নেশায় পেয়েছে। তারপর ছুটি ফুরোলো। রীতিমতো পড়া শুরু হয়েছে। প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে। বিষণ্ণ মন নিয়ে বসে আছে, এমন সময় ঘটল সেই ঘটনা। ছোট মাসি আর মেসো একদিন বেড়াতে এলো, হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা। এই সন্ধ্যা তারা পত্রিকাতেই তপন লেখা গল্পটি প্রকাশিত হয়। কেন? হেতু, সন্ধ্যা তারা নিয়ে কেন? তপনের মনে কিন্তু মানে প্রশ্ন জেগে ওঠে। বুকের রক্ত ছলকে ওঠে তপনের। তবে কি সত্যিই তাই? সত্যিই তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ? তপনের মনে হচ্ছে সন্ধ্যা তারা পত্রিকা নিয়ে যেহেতু তার ছোট মাসি আর মেসো তাদের বাড়িতে এসেছে, তার মানে তপন লেখা গল্পটি ছাপা হয়েছে। তার জীবনের যে সুখের দিনটি হয়তো এসে গেছে। কিন্তু তাই কি সম্ভব? সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে? পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে? আচ্ছা, অলৌকিক বলতে কি? অলৌকিক হলো যেটা বাস্তবে সম্ভব নয়। তপনের ঘটনাটিকে অলৌকিক মনে হয়েছে কেন? যে তপন লেখা গল্পটি সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হয়েছে এবং তার এই লেখা গল্পটি হাজার হাজার ছেলের হাতে ঘুরবে। এই যে জিনিসটা, এই যে অনুভূতি, এটাকেই তার অলৌকিক বলে মনে হয়েছে। তা ঘটেছে, সত্যিই ঘটেছে। সূচিপত্রে নাম রয়েছে, প্রথম দিন গল্প, শ্রী তপন কুমার রায়। তাহলে সূচিপত্রে কি নাম রয়েছে? প্রথম দিন গল্প, শ্রী তপন কুমার রায়। এই প্রশ্নটা একটু ইম্পর্ট্যান্ট আছে। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে। ওর লেখক মেসো ছাপিয়ে দিয়েছে। পত্রিকাটা সকলের হাতে হাতে ঘোরে। সকলেই একবার করে চোখ বোলাই আর বলে, বারে, চমৎকার লিখেছে তো। মেসো অবশ্য মৃদু মৃদু হাসেন, বলেন, একটু আধটু কারেকশন করতে হয়েছে অবশ্য, নেহাত কাঁচা তো। মাসি বলে, তা হোক, নতুন নতুন অমন হয়। ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে।
এখানে কোন কথাটা ছড়িয়ে পড়ে? তপনে লেখা গল্পটি কারেকশন করার কথাটা চারিদিকে ছড়িয়ে পড়ে। ওই কারেকশনের কথা। বাবা বলেন, "তাই? তা নাহলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো?" মেজো কাকু বলেন, "তা ওরকম একটি লেখক মিশে থাকা মন্দ নয়। আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম।" ছোট মাসি আত্মপ্রসাদের মতো প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায়। মেসো শুধু কফি। আজ আর অন্য কথা নেই, শুধু তপনের গল্পের কথা। আর তপনের নতুন মেসোর মহত্বের কথা। উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যাতারার সম্পাদক তপনের গল্প করে আঙুল দিয়ে ছুতো? তপন যেন কোথায় হারিয়ে যায় এই সব কথার মধ্যে। এই যে তপনকে নিয়ে ঠাট্টা তামাশা করা হচ্ছে, এই ঠাট্টা তামাশার মধ্যে তপন যেন হারিয়ে যায়। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না। আহ্লাদ বলতে আনন্দ। যে আনন্দটা হবার কথা, সেটা সে আর খুঁজে পায় না। অনেকক্ষণ পরে মা বলেন, "কই, তুই নিজের মুখে একবার পড় তো তপন শুনি।" "বাবা, তোর পেটে পেটে এত।" এতক্ষণে বইটা নিজের হাতে পাই তপন। মা বলেন, "কই পড়, লজ্জা কি? পড়, সবাই শুনি।" তপন লজ্জা ভেঙে পড়তে যায়। কেশে গলা পরিষ্কার করে। কিন্তু এ কি? এসব কি পড়ছে তপন? এ কার লেখা? এর প্রত্যেকটি লাইন তো নতুন, আনকোড়া, তপনের অপরিচিত। এর মধ্যে তপন কথা। তপন তার মায়ের অনুরোধে যখন গল্পটা পড়তে যায়, তখন পড়তে গিয়ে দেখে এই গল্পটার মধ্যে তপনের যে লেখা গল্পটা, তা একেবারে নেই। প্রত্যেকটা লাইন নতুন, অপরিচিত। তার মানে মেসো তপনের গল্পটিকে আগাগোড়াই কারেকশন করেছেন, অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তারপর ধমক খায়, কিরে, তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল, সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না, নাকি অতি আহ্লাদে বাক্য হরে গেল? তপন গড়গড়িয়ে পড়ে যায়। তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে, তবু ধন্যি ধন্যি পড়ে যায়। আর একবার রব ওঠে, তপনের লেখক মেসো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে। তপন বইটা ফেলে রেখে চলে যায়। তপন ছাতে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মোছে। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কেন, তা জানে না তপন। তাহলে তপনের আজকের দিনটা সবচেয়ে দুঃখের দিন কেন মনে হচ্ছে? এই প্রশ্নটা পরীক্ষায় আসে। এই প্রশ্নটা সম্পর্কে একটু আলোচনা করি। তপন লেখক সম্পর্কে জানতো না। তার নতুন মেসোর সঙ্গে যখন আ তার ছোট মাসির বিয়ে হয়, তখন তপন লেখক সম্পর্কে জানতে পারে। তার নতুন মেসোকে দেখে অনুপ্রাণিত হয় এবং একটা গল্প লিখে ফেলে। তার ছোট মাসি এই গল্পটা তার মেসোকে দেখায় এবং মেসো বলে যে তপনের লেখা গল্পটি ছাপাতে দেওয়া চলে। তবে একটু কারেকশন করতে হবে। তারপর আ গল্পে দেখা যায় তপনের লেখা গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয় এবং সবার প আ উম পড়তে অনুরোধ করার কারণে তপন পড়তে যায় এবং পড়তে গিয়ে দেখে তপনের লেখা গল্পটি একটু কারেকশন করার নাম করে সম্পূর্ণটাই বদলে দিয়েছেন। তখন তপনের মনে হয় সবচেয়ে দুঃখের দিন। তারপরে পড়ি, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। যদি কখনো লেখা ছাপতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে। নিজের কাঁচা লেখা। ছাপা হয় হোক, না হয় না হোক। তপন তাই এই দুঃখের মুহূর্তে একটা সংকল্প করে। সংকল্প কি? একটা প্রতিজ্ঞা। কি প্রতিজ্ঞা? যদি কখনো সে লেখা ছাপতে দেয় তো নিজে গিয়ে দেবে। নিজের কাঁচা লেখা। ছাপা হয় হোক, না হয় না হোক। তপনকে যেন আর কখনো শুনতে না হয়, অমুক
তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। তাহলে এই গল্পটায় আমরা দেখলাম তপনের শেষ দিকে অভিমান এবং তার আত্মমর্যাদা, আত্মসম্মান বোধ প্রবল। তাই সে শেষের দিকে বলে ওঠে, তপন যদি কখনো গল্প ছাপতে দেয় সে নিজে গিয়ে ছাপাবে, তাতে গল্প ছাপা হয় হবে, না হয় না হবে। কারণ অন্যের যে গল্প পড়তে বসা সেটা খুবই অপমানজনক, তার থেকে দুঃখের কিছু হতে পারে না।